নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। আজও করোনায় শতাধিক মৃত্যু, চালু হলো হাজার শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনেও ঢিলেঢালা, সড়কে যানবাহনের চাপ। ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে নিজের বক্তব্য থেকে সরে আসলেন মির্জা আব্বাস, গণমাধ্যমকে দোষারোপ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি আমি আশা সাবির। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে, করোনায় তারকা পতন, এবার গেলেন মুক্তিযোদ্ধা অভিনেতা SM মহসিন এবং পর্দা কাঁপানো চিত্রনায়ক ওয়াসিম। হেফাজত নেতা মামুনুল হককে কাল আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। এর আগে দুপুর 1:15টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 2013 সালে মতিঝিল শাপলা চত্বরে নাশকতা মামলার আসামি মামুনুল আরও বেশ কয়েকটি মামলার আসামি। তবে পুলিশ জানিয়েছে 2020 সালের একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারোয়ার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। তাণ্ডবের নির্দেশদাতা ছিলেন হেফাজত নেতা মামুনুল হক। গোটা বাংলাদেশকে অচল করে দেয়। এর মধ্যে স্বাধীনতা দিবসে বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় সংঘাত নাশকতার ঘটনায় মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে মামলাও হয়। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। শাপলা চত্বরে নাশকতা মামলার আসামি মামুনুল হক আরও বেশ কিছু মামলার আসামি। প্রায় সবগুলো মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে তার বিরুদ্ধে। রোববার দুপুর 1:15টার দিকে মামুনুলকে গ্রেপ্তারে মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অভিযান চালায় পুলিশ। পরে মামুনুলের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের ডিসি। আমরা মোহাম্মদপুর থানা মামলায় তাকে আমরা আজকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে 1:15টার দিকে আমরা তাকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে ওইখান থেকে আমরা আমাদের অফিসে নিয়ে আসছি এবং ওই ঘটনা সে জানেন এবং সত্যতা স্বীকারও করেছেন। এছাড়া আপনারা জানেন যে পল্টন থানার সহ দেশে বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের মামলার সহ অনেকগুলি মামলা রয়েছে। সেই মামলা তাকে সুনার দেখাতে পারি। সব কিছু মিলে আমরা তাকে কোনো সমস্যা হয়নি, আমরা তাকে গ্রেফতার করেছি। গত 3 এপ্রিল সোনারগাঁওয়ের একটি রিসোর্টে এক নারী সহ স্থানীয়দের হাতে আটক হয়ে আলোচনায় ছিলেন মামুনুল। পরে অবশ্য ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেয় হেফাজতের নেতাকর্মীরা। বিভিন্ন সময়ে নাশকতার মামলায় গত কয়েকদিনে বেশ কয়েকজন হেফাজত নেতা গ্রেপ্তার হয়েছেন। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে হেফাজতের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় আরও একটি মামলা হয়েছে। ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে 30 জনকে। এদিকে নারায়ণগঞ্জে মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর ভাঙচুরের মামলায় সোনারগাঁও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। গেল 24 ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় হেফাজতের তাণ্ডবকারীদের। পুলিশ জানায়, সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি, সরাইল থানায় 2টি ও রেলওয়ে থানায় 1টি সহ মোট 56টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হলো 298 জন।
শনিবার রাতে নারায়ণগঞ্জের ভবনাথপুর এলাকা থেকে সোনারগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেপ্তার করে পুলিশ। কাউন্সিলর তপন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত। গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে একটি রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হন। পরে রিসোর্টে হামলা চালিয়ে মামুনুলকে ছাড়িয়ে আনে তার অনুসারীরা। সে সময় স্থানীয় আওয়ামী লীগ অফিস ও ঘরবাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ২টি এবং ক্ষতিগ্রস্তরা ৫টি মামলা দায়ের করে। এসব মামলায় এ পর্যন্ত ৬৩ জন গ্রেপ্তার হয়েছে। রত্না জামান, একুশে টেলিভিশন। করোনায় মৃত্যু টানা তৃতীয় দিনের মতো ১০০ ছাড়িয়েই রইল। বিজ্ঞপ্তিতে একদিনে ১০২ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট মৃত্যু ১০,৩৮৫। এদিকে নতুন করে শনাক্ত আরও ৩,৬৯৮ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৯.০৬%। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। করোনায় নাজুকতর হচ্ছে মৃত্যুর তালিকাটা। তৃতীয় দিনের মতো ১০০-র উপরেই থাকলো ঝরে যাওয়া প্রাণের সংখ্যা। ৫৭ জন মারা গেছেন হাসপাতালে, আর বাসায় ৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ১০২ জনের মধ্যে ৬৩ জনের বয়স ছিল ৬০-এর বেশি, ২৩ জনের ৫০ থেকে ৬০ আর ১৪ জনের বয়স ৪০ থেকে ৫০। একদিনে ২৫৭টি ল্যাবে ১৮,৯২৮টি নমুনা পরীক্ষায় শনাক্ত ৩,৬৯৮ জন। বিভিন্ন কারণে পরীক্ষার সংখ্যা কমলেও সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। সুস্থতার হার একদিনে বেড়ে এখন ৮৫.৫৩%। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.৪৪%। একদিনে সুস্থ ৬,১২১ জন। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের সবচেয়ে বড় পূর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল চালু হলো রাজধানীর মহাখালীতে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি মার্কেটের আইসোলেশন সেন্টারটিকে বিশেষায়িত হাসপাতাল করা হয়েছে। এতে করোনা রোগীদের চিকিৎসার পাশাপাশি রয়েছে রোগ নির্ণয়ের সকল সুবিধা। হাসপাতালটি পরিচালিত হবে সামরিক ও বেসামরিক যৌথ ব্যবস্থাপনায়। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কোভিড ডেডিকেটেড হাসপাতালটিতে রয়েছে কেন্দ্রীয় অক্সিজেন সেবা। এর মধ্যে রয়েছে হাইফ্লোর নেজাল ক্যানোলা সিস্টেম, ঘনীভূত অক্সিজেন সেবা সমৃদ্ধ বেড, সার্বক্ষণিক ৪৮৮টি অক্সিজেন সিলিন্ডার। আছে ১১২টি ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিইউ বেড, ২৫০ এইচডিইউ শয্যা। ১,০০০ শয্যার হাসপাতালটিতে সাধারণ শয্যা ৫০০। এগুলোকেও প্রয়োজনে আইসিইউ শয্যায় রূপান্তর করা যাবে। করোনা টেস্টের আরটিপিসিআর ল্যাব, সিটি স্ক্যান সহ সকল ক্লিনিক্যাল ল্যাবরেটরির সুবিধা রয়েছে এই হাসপাতালে। হাসপাতালটি চালু করার সময় স্বাস্থ্য ব্যবস্থাপকরা জানান, একক বৃহৎ করোনা বিশেষায়িত হাসপাতালটি চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করল। সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং হাইড্রোজেন ক্যানোলা সাপোর্ট রয়েছে। আমাদের এখানে ৬ শয্যার ট্রায়াল রয়েছে আধুনিক। এছাড়া ৫৩৮ শয্যার ডেডিকেটেড কোভিড কক্ষ রয়েছে, যেখানে সিলিন্ডার এবং অক্সিজেন সাপোর্ট থাকছে। হাসপাতালটিতে মোট ১,০০০ শয্যা থাকছে। ১১০০ সাড়ে ১১০০ বেডের এই হাসপাতালটি চালু হলো। এতে করে দেশের করোনা মোকাবিলায় আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব। আমাদের জন্য সেবার জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করবে। এর আগে হাসপাতালের স্থানটিতে ছিল ৩৬০টি দোকান। এর মধ্যে বরাদ্দ করা ২৫৮টির বরাদ্দ বাতিল করা হয়। এই উদ্যোগ সফল করা সহজ ছিল না বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। আমার নামে আপনারা কেস করেছেন, ওরা বলেছিলেন না আমাদেরকে দোকান বরাদ্দ দিতে হবে, হাসপাতাল না। আজকে আমি বলতে চাই, আপনারা যদি অসুস্থ হন, এই হাসপাতালকে আপনাদের সবচেয়ে আগে আমরা জায়গা দেব। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, সর্বশেষ ২০ দিনে মৃত্যুর সংখ্যা করোনা সংক্রমণ শুরুর ১০ মাসের মৃত্যুর সংখ্যার চেয়ে বেশি। সংক্রমণ হারও উচ্চ। বেপরোয়া হয়ে গেল। আমরা কক্সবাজারে যেতে দেখলাম, বান্দরবনে যেতে দেখলাম, বিয়ে শাদী, পিকনিক, বিভিন্ন অনুষ্ঠানে মেতে উঠল, যার ফলে আমাদের সংক্রমণ হঠাৎ করে জাম করে ১০ গুণ হয়ে গেল। ১০ গুণ হয়ে যাওয়াতে মৃত্যুও দেখেন ওই হারে বেড়ে গেল। দ্বিতীয় তরঙ্গের বেশিরভাগ সংক্রমিত হচ্ছে অল্প বয়সীরা, তবে তাদের মৃত্যুর হার কম। তরুণদেরও মাধ্যমে সংক্রমিত হচ্ছে বয়স্করা, এদের মৃত্যুর হার উচ্চ। এ তথ্য জানিয়ে সকলকে সচেতন থাকার আহ্বান। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় যখন বেসামাল পুরো চিকিৎসা ব্যবস্থা, প্রতিদিনই সংক্রমণের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা।
বিদ্যমান হাসপাতালগুলোতে যখন চিকিৎসা সেবা দিতে বেসামাল পরিস্থিতি বিরাজ করছে, তখন ডিএনসিসির এই আইসোলেশন সেন্টারটি একটি পূর্ণাঙ্গ হাসপাতালে যাত্রা শুরু করাটা সাধারণ মানুষের কাছে একটি স্বস্তির বিষয়। আর চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, এতে করে রাজধানীর মানুষ করোনা চিকিৎসায় বাড়তি সুযোগ পাবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মহাখালী, ঢাকা। করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ নেয়ার পরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান ভ্যাকসিন শতভাগ কার্যকর না হলেও যে কোনো সংক্রমণে হার্ড ইমিউনিটি তৈরি করতে সক্ষম। প্রথম ডোজের পর 8 থেকে 12 সপ্তাহ বিরতি দিয়ে দ্বিতীয় ডোজ প্রয়োগ করা উচিত বলেও বলছেন বিশেষজ্ঞরা। আর সামাজিক সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনের নির্ভরশীলতার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার পরামর্শ তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার প্রায় 1 বছর পর ভ্যাকসিন হাতে পায় বাংলাদেশ। 80 লাখ নিবন্ধনের মধ্যে এবছর ফেব্রুয়ারিতে প্রথম দফায় টিকা নিয়েছে 56,76,313 জন। 8 সপ্তাহের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ চলছে 8 এপ্রিল থেকে। কার্যকারিতা নিয়ে বিতর্ক থাকলেও গবেষকরা উৎসাহিত করছেন টিকা গ্রহণে। অ্যাস্ট্রাজেনেকার ইউরোপীয় ভার্সন, ফাইজার কিংবা কোভিশিল্ডের টিকায় কার্যকারিতার দিক থেকে পার্থক্য আছে। তবে টিকাগুলো অ্যান্টিবডি কিংবা টি সেল তৈরি করতে পারছে, সময় লাগছে অন্তত 2 সপ্তাহ। অ্যান্টিবডি করোনা ভাইরাসকে দেহকোষে প্রবেশ করতে দেয় না বা আক্রান্ত কোষগুলো মেরে ফেলে। গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে 2 ডোজ টিকার মধ্যে 8 থেকে 12 সপ্তাহ ব্যবধান থাকা উচিত। বিশেষজ্ঞদের মতে ভালো ফল পেতে সময় নেওয়া উচিত আরও বেশি। প্রথম ডোজ নেওয়ার পরে 3 সপ্তাহ পরে 30 থেকে 40% প্রোটেকশন তৈরি হবে। দ্বিতীয় ডোজ নেওয়ার 3 সপ্তাহ পরে 80% ক্ষেত্রে আনুমানিক প্রতিরোধ তৈরি হবে। শতভাগ কিন্তু হবে না। অর্থাৎ ভ্যাকসিন প্রথম ডোজ নেওয়ার পর তো বটেই, দ্বিতীয় ডোজ নেওয়ার পরও আমাদের কোনো সুযোগ নেই কোনো রকম শিথিলতা দেখানোর। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। ভ্যাকসিন শতভাগ কার্যকর না হলেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে বলছেন বিশেষজ্ঞরা। এই ভ্যাকসিন যদি আমাকে আপনাকে শতভাগ প্রতিরোধ দেয়, মনে রাখতে হবে আমার আপনার হাতে মুখে নাকে যে ভাইরাসগুলো ছড়িয়ে থাকতে পারে, তা দিয়ে কিন্তু আমরা আমাদের সমাজকে তো বটেই, সবচেয়ে বড় কথা আমাদের নিকটতম জনদেরকে ইনফেক্টেড করে ফেলতে পারি। টিকা আপনাকে একটি অতিরিক্ত নিরাপত্তা দেয়, আপনাকে বাড়তি শিল্ড দেয়, কিন্তু সেটি আপনার জন্য আলটিমেট প্রতিরক্ষা, আলটিমেট নিরাপত্তা নয়। টিকার প্রথম ডোজ গ্রহণ করে স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরার কারণে সংক্রমণ ঝুঁকি বেড়েছে বলেও মনে করেন স্বাস্থ্য ব্যবস্থাপকরা। প্রথম ডোজ নেওয়ার পরই তারা মনে করেছে তাদের কাজটি হয়ে গেছে, তারা পার্টিতে গেছে, তারা সামাজিকতা করেছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। পঞ্চম দিনেও রাজধানীতে চলছে ঢিলেঢালা লকডাউন। পথে পথে পুলিশের চেকপোস্ট আর জিজ্ঞাসাবাদ উপেক্ষা করে পথে নেমেছে মানুষ। আছে যানবাহনের চাপ, বাইরে বের হওয়ার জন্য অজুহাতের শেষ নেই মানুষের। এদিকে মিথ্যা তথ্য প্রদান ও বিধি উপেক্ষা করায় অনেককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আরও জানাচ্ছেন দীপু শিকদার। রোববার সকাল থেকে নগরের সড়কগুলোতে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল বা রিকশায় চেপে গন্তব্যে যাচ্ছে মানুষ। পাড়া মহল্লায়ও মানুষের জমজমাট উপস্থিতি। অফিসের থেকে আমরা মার্কেটিং এ কাজ করি। শ্রমিকদের বেতন দিবে তো স্যারকে নিয়ে যাব। কাজ করি তো প্রতিদিন যাইতে হয়। আপনার মুভমেন্ট পাস আছে? না, পুলিশ আমাকে আটকাইছে, আমি মুভমেন্ট পাস নিতে পারি না। লকডাউনে যদি বিল লাইন কেটে দেয় তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন? মুভমেন্ট পাস কি নিয়ে বেরিয়েছেন? হ্যাঁ, মুভমেন্ট পাস না ওইটা তো নেওয়া হয় নাই। রাজধানীর সড়কে বসেছে পুলিশের চেকপোস্ট। তল্লাশি আর জেরার মুখে পড়তে হয়েছে অনেককে। অনেকে আবার পুলিশের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একদিকে সর্বাত্মক লকডাউন, অন্যদিকে গার্মেন্টস সহ নানা কলকারখানা, ব্যাংক ও জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা। জরুরি প্রয়োজনে মুভমেন্ট পাস নিয়েও বাইরে আসছে মানুষ। এমন পরিস্থিতি সামলাতে চাপে পড়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে সরকার অনুমতি দিয়েছে যে এই লোকগুলো 18 ধরনের মানুষ রাস্তায় বেরোতে পারবে। এই গাড়িগুলো কিন্তু ওই 18রই একজন। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই বিধিনিষেধটা মানুষ কঠোরভাবে মানে। এদিকে আদেশ অমান্য এবং মিথ্যা তথ্য দেয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মুভমেন্ট পাস নিয়েছেন একটা সময়ের জন্য, তিনি আর একটা জায়গায় যাচ্ছেন, আর ওই সময় ব্যবহার না করে অতিরিক্ত সময় ব্যবহার করছেন। অনেকের মুভমেন্ট পাস দেখছি চিটাগংয়ের আছে, তিনি ঢাকায় ব্যবহার করছেন, অযথা কারণ ছাড়া ঘোরাঘুরি করছেন। তাদেরকে আমরা জরিমানার মামলা দিচ্ছি।
করোনা সংক্রমণের বিস্তার রোধে সরকারি আদেশ মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে নিজের দেয়া বক্তব্য এবার আনুষ্ঠানিকভাবে অস্বীকার করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গণমাধ্যমের বিরুদ্ধে কাটপিস বক্তব্য প্রচারের অভিযোগ করেন তিনি। জসিম জুয়েলের রিপোর্ট। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে শনিবার এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন মির্জা আব্বাস। ইলিয়াস আলী গুম হওয়ার পেছনে সরকারের হাত নেই বলে মন্তব্য করেন তিনি। ইলিয়াস গুমের পিছনে আমার দলের অভ্যন্তরে লুকায়িত যে বদমাশগুলো আছে তাদেরকে দয়া করে একটু আইডেন্টিফাই করে ব্যবস্থা করেন প্লিজ। এই বক্তব্যের পরপরই দলের ভেতরে ও বাইরে তৈরি হয় নানা আলোচনা। এর একদিন পর ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন ও খায়রুল কবির খোকনকে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করলেন মির্জা আব্বাস। যত ক্ষোভ মিডিয়ার প্রতি, সাংবাদিকদের দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। আমার সহজ সরল মনের সরল উক্তিগুলোকে বিকৃত করে আমাদের যে সকল সাংবাদিক ভাইদের যার যেখান দিয়ে প্রয়োজন কেটে ছিঁড়ে পোস্টমর্টম করে কাটপিস করে ইচ্ছা মতো লাগিয়ে দেওয়া হয়েছে। আপনারা এত একাডেমিক্যালি এত উচ্চশিক্ষিত যে এই আমার এই কথাটি বুঝতে না পেরে থাকেন, আমি স্ট্যান্ডিং করে এমবার বলবো যে সরকার গুম করে নাই তো করলো কে? মির্জা আব্বাস বলেন তার বক্তব্য কাটপিস করে প্রচার করা হয়েছে, তাই দায় তিনি কিংবা তার দল বহন করবে না বলেও জানান তিনি। আমি এমন কোনো কথা বলি নাই যার জন্য জাতির কাছে, দেশের কাছে, বিএনপির কাছে কিংবা আমার নেতাকর্মীর কাছে আমাকে বিব্রত হতে হবে। যার যেখানে যতটুকু প্রয়োজন নিয়ে মনের মাধুরী মিশিয়ে নিজের মতো করে লিখেছেন, এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নাই। এর জন্য আমার দল কিংবা আমি কোনো দায় দায়িত্ব বহন করি না। ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের প্রতি দাবি জানান মির্জা আব্বাস। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার বিষয়ে দলের নেতাদের মিথ্যাচারে থলের বিড়াল বের হয়ে গেছে, এমনটা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আফম বাহাউদ্দিন আসিম। দুপুরে রাজধানীর কলাবাগান ক্রিয়াচক্র মাঠে স্বেচ্ছাসেবক লীগের বিনামূল্যে টেলি হেলথ সার্ভিস সেবা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। করোনাকালে ঘরবন্দি নানা রোগে আক্রান্ত মানুষকে 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবা দিতে আবারও টেলি হেলথ সার্ভিস চালু করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল রঞ্জন গুহ সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা। তিরোধান দিবসের নামে যে সভা হয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছে এই ইলিয়াস আলীকে গুম কারা করেছে, তারা আর কেউ নয়, তারা বিএনপির ভিতরে থাকা কতিপয় নেতা, এবং তারা এখনও বিএনপি করছে এবং তারা তাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশেপাশেই তাদের সাথে ঘুরে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা রোধে সর্বোচ্চ সতর্কতার আহ্বান ওবায়দুল কাদেরের। কোভিড রেসপন্স ফান্ড গঠন জানালেন বাণিজ্য মন্ত্রী। 4 দেশে বিমানের বিশেষ ফ্লাইট শুরু, সিঙ্গাপুরে চালু হয়নি প্রবাসীদের বিক্ষোভ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দোষারোপের রাজনীতি ও অন্ধ সমালোচনা না করে সবাইকে করোনা সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, দেশের গণতন্ত্রের স্বার্থে দলের মধ্যেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কথায় আচরণে রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? করোনা ভাইরাস রাজনৈতিক দল চেনে না। প্রতিদিনই আমরা হারাচ্ছি মূল্যবান প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। এ সময় দোষারোপের রাজনীতি পরিহার করে আমাদেরকে করোনা সংকট মোকাবিলা ইতিবাচক ধারায় ফিরে আসতে হবে।
মেডিকেল অ্যান্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কোভিড এন্টারপ্রাইজ রেসপন্স ফান্ড গঠন করা হয়েছে এক অনলাইন আলোচনায়। এ কথা জানান বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। That COVID-19 Enterprise Response Fund is a very timely step. Services for MPPE such as research, development, certification and testing and support the new techniques to establish, diversify or extend a firm range of প্রথম দিনের সংকট কাটিয়ে দ্বিতীয় দিনে স্বাভাবিকভাবে চলছে বিমানের বিশেষ ফ্লাইট। সিঙ্গাপুর ছাড়া অন্য 4 দেশে শুরু হয়েছে ফ্লাইট। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান সবগুলো ফ্লাইট সময় মতো ছেড়ে গেছে। এদিকে সিঙ্গাপুরে ফ্লাইট শুরু না হওয়ায় বিক্ষোভ করেন প্রবাসীরা। জসিম জুয়েলের রিপোর্ট। প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় 17 এপ্রিল থেকে 5টি দেশে বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দেওয়া হয়। শনিবার প্রথম দিনে বেশ কিছু ফ্লাইট বাতিল হলে দুর্ভোগে পড়েন প্রবাসীরা। তবে রোববার থেকে স্বাভাবিক হয়েছে ফ্লাইট চলাচল। বাংলাদেশ বিমান সহ বিভিন্ন এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটগুলো যথাসময়ে ছেড়ে গেছে। এ নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। আমার ফ্লাইট ছিল 15 তারিখে, 15 ক্যান্সেল হয়ে এখন আজকের ফ্লাইট 6টা। কাতার যাব, আমার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 7টা বেশে, এখনো পর্যন্ত ফ্লাইটের কোনো শিডিউল দেখতেছি না। আমি কাতার যাবো, সন্ধ্যা 6টা ফ্লাইট, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। এদিকে এখনো সিঙ্গাপুরে ফ্লাইট শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছে প্রবাসীরা। 19 তারিখের মধ্যে আমাদের যেন সিঙ্গাপুরে কোনো বিশেষ ফ্লাইট দেওয়া হয়। এখন তো আমাদের খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই, আমাদের এখানেই থাকতে হবে। আমাদের এখন তো এখানে আর কোনো রাস্তা খোলা নাই, আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমাদের এখন সিঙ্গাপুরের জন্য কোনো বিশেষ ফ্লাইট চালু হইতেছে না। 19 তারিখের ভিতরে না হলে আমাদের এন্ট্রি অ্যাপ্রুভাল ক্যান্সেল হয়ে যাবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান রোববার নির্ধারিত সবগুলো ফ্লাইটই সময় মতো ছেড়ে গেছে। আজকে কোনো ফ্লাইট বাতিল হয়নি এবং যে কালকে যে কারণে ফ্লাইট বাতিল হয়েছিল বিমানের এবং ফ্লাই দুবাইয়ের, আজকে আসলে সেরকম কোনো কারণ নাই এবং ফ্লাইটও বাতিল আজকে ইনশাল্লাহ হবে না। সিঙ্গাপুর এয়ারলাইন্সে আমরা যোগাযোগ করেছি, ওরা আজকে কোনো ফ্লাইট পরিচালনা করার কথা আমাকে বলেনি। 2-1 দিনের মধ্যে আরও কয়েকটি এয়ারলাইন্স তাদের ফ্লাইট পরিচালনা শুরু করবে বলেও জানান বিমানবন্দরের পরিচালক। কালকে থেকে নতুন শুরু হবে, কাতারের ফ্লাইট শুরু হবে কালকে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মোকাবেলায় আসছে বাজেটে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। অর্থনীতিকে এগিয়ে নিতে সব ধরনের অগ্রিম কর কমানোরও দাবি তাদের। এফবিসিসিআইয়ের প্রাক বাজেট আলোচনায় যোগ দিয়ে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান ব্যবসা বান্ধব বাজেটের আশ্বাস দেন। তাগিদ দেন রাজস্ব আয় বাড়াতে সরকারকে সহযোগিতা করার। তহিদুর রহমানের রিপোর্ট। বাজেট সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের অনলাইন আলোচনা। দেশীয় এবং বিদেশি এতে ব্যবসার প্রায় সব খাতের প্রতিনিধি অংশ নেন। দাবি জানান সব ধরনের অগ্রিম কর হার কমানোর, কিছু ক্ষেত্রে শুল্ক বাদ দেওয়ারও দাবি তাদের। স্থানীয় সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি সেবার উপরে আরোপিত উৎস মূল্য সংযোজন কর, এটা আমাদের 4.5% রয়েছে, এটা সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। অর্থনীতি পুনরুদ্ধারে কয়েকটি খাতকে বিশেষ সহায়তার দাবি জানান ব্যবসায়ীরা। যে ম্যানমেড ফাইবারের উপরে এবং সকল সুতার উপরে একই হারে ভ্যাট ধার্য করা হোক। রপ্তানি সংশ্লিষ্ট স্থানীয়ভাবে সংগৃহীত সকল পণ্য সেবার ক্ষেত্রে ভ্যাট মওকুফ ও রিটার্ন দাখিল করা থেকে অব্যাহতি প্রদান। যেখানে স্টেপলের উপরে 6% ভ্যাট ধরা হচ্ছে, সেটাকে আমি মনে করি 0 করা উচিত। করোনা মোকাবেলায় বাজেটে সব খাতের জন্য নীতি সহায়তার তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি। বিজনেস ফ্রেন্ডলি এবং রেভিনিউ ফ্রেন্ডলি ট্যারিফ স্ট্রাকচার যেটা বর্তমানে আছে তার অর্ধেক হবে আশা করি। যেরকম ভ্যাট 15% হচ্ছে, নেট যখন আপনার বাড়বে এবং নেট বাড়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব করেছি। ব্যবসা বান্ধব বাজেট হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। একটি বিজনেস ফ্রেন্ডলি রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে চাই, যেখানে অবশ্যই সাপোর্ট করা হবে টু লোকাল ইন্ডাস্ট্রি, ট্রেড ফ্যাসিলিটেশন করা হবে। রাজস্ব আহরণ ও বাণিজ্য সম্প্রসারণের মধ্যে ভারসাম্য রাখা হবে বলেও জানান অর্থমন্ত্রী। একদিকে হচ্ছে আপনাদেরকে সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া, এটা প্রয়োজন, পাশাপাশি রেভিনিউ অর্জন করতে হবে। রেভিনিউ অর্জন করাটাও এই সময় কঠিন কাজ। এই দুইয়ের মাঝেই একটা সংমিশ্রণ থাকবে। সব পক্ষের প্রত্যাশা আগামী বাজেটে করোনার বিরূপ প্রভাব বিশেষ বিবেচনায় থাকবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার ইফতার প্রসঙ্গ।
বাসায় সচরাচর বানানো হয় না এমন ইফতার সামগ্রী কিনতে রাজধানীর পাড়া মহল্লার দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। মিষ্টি জাতীয় সামগ্রীর পাশাপাশি নিচ্ছেন হালিম ও বিভিন্ন ধরনের পিঠা। তবে করোনার কারণে বিক্রি আগের চেয়ে কম বলে জানান বিক্রেতারা। মফিউর রহমানের রিপোর্ট। লকডাউন চলছে, তবু অনেকটাই জমজমাট ইফতার বাজার। স্থায়ী দোকানের পাশাপাশি গড়ে উঠেছে অস্থায়ী দোকান। অনেকে আবার তেহারি, বিরিয়ানি, চায়ের দোকানকে বানিয়েছেন মৌসুমি ইফতার বিক্রির দোকান। বুট, পেঁয়াজু ছাড়াও বিক্রি হচ্ছে জিলাপি, বুন্দিয়া, নিমকি, ঝালপিঠা সহ বিভিন্ন ধরনের কাবাব। সচরাচর যে আইটেমগুলো বাসায় বানানো হয় না সেগুলোই কিনছেন বলে জানান ক্রেতারা। মানে আগের মতো ফিলিংসটা নাই আর কি, তারপর বাধ্য হয়ে কিনতে হচ্ছে আর কি। বাসায় সবই করা হচ্ছে, শুধু জিলাপিটা নেওয়ার জন্য আসছি। মিষ্টি আইটেম বাসায় বানানো সম্ভব না দেখে কিনতে আসছে। কিছু কিছু আইটেম আছে এগুলো বাইরে থেকে নিতে হয়। করোনার কারণে বিক্রি আগের মতো নেই বলে জানান দোকানিরা। করোনার আগে যেমন ধুমধার আগে চলছে ওটা চলে না। করোনার আগে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল, কিন্তু এখন করোনার কারণে অবস্থা শোচনীয় মালিকের। অন্য অন্য বছর যেমন আলোচ্য পেঁয়াজি, বেগুনি মানুষ খুব ভিড় করে কিনতো, এবার ওই রকম কিনা হয় না। লকডাউন উঠে গেলে বিক্রি বাড়ার আশা তাদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা কেড়ে নিচ্ছে একের পর এক তারকাকে। শূন্যতার শোকে স্তব্ধ সাংস্কৃতিক অঙ্গন। সকালে রাজধানীর বারডেম হাসপাতালে মারা গেছেন 21শে পদকপ্রাপ্ত অভিনেতা বীর মুক্তিযোদ্ধা SM মহসিন। বাদ আসর নামাজে জানাজার পর রাজধানীর আজিমপুর কবরস্থানে অন্তিম শয়নে শায়িত হন এই অভিনেতা। SM মহসিন প্রায় 4 দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন। প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে 2020 সালে পেয়েছেন 21শে পদক। এছাড়া তিনি দীর্ঘদিন চাকরি করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, পাশাপাশি শিক্ষকতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চলে গেলেন 70 ও 80-র দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিম। শনিবার রাত 12:30টায় রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে কবরীর মৃত্যুর শোক না কাটতেই ওয়াসিম চলে যাওয়ায় বাকরুদ্ধ চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গন। মাসুম আলিসার রিপোর্ট। 1972 সালে প্রখ্যাত চিত্র পরিচালক SM শফির ছন্দ হারিয়ে গেল চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন ওয়াসিম। 1974 সালে রাতের পর দিন চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় তার। এরপর 1976 সালে মুক্তি পাওয়া SM শফি পরিচালিত দ্য রেইন সিনেমা তাকে পরিচিতি এনে দেয়। 70 ও 80-র দশকে ফোক ফ্যান্টাসি ও অ্যাকশন চলচ্চিত্রে শীর্ষ নায়কদের অন্যতম ছিলেন ওয়াসিম। নায়ক ওয়াসিমের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে দ্য রেইন, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস ললিতা, রাজদুলারি, চন্দনদ্বীপের রাজকন্যা, লাল মেম সাহেব, বেদিন, জীবন সাথী, রাজনন্দিনী ও বিনি সুতোর মালা। চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে। 1950 সালের 23 মার্চ চাঁদপুরের মতলবে জন্মগ্রহণ করেন ওয়াসিম। ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। মূলত ওয়াসিমের নেশা ছিল বডি বিল্ডিং। 1964 সালে বডি বিল্ডিংয়ের জন্য মিস্টার ইস্ট পাকিস্তান খেতাব অর্জন করেন এই নায়ক। রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত 12:30টায় তার মৃত্যু হয়। 71 বছর বয়সী ওয়াসিম কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন তিনি হাঁটাচলা করতে পারছিলেন না। ঢাকায় ছবির সোনালী দিনের এই অভিনেতা বেঁচে থাকবেন লাখো ভক্তের হৃদয়ে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভ অব্যাহত, আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করছে জাতীয় ঐক্য সরকার। আবারও আমন্ত্রণ সন্ধ্যা
সন্ধ্যা ৭টার ২১ সংবাদে রাজধানীর দুস্থ ও অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। বিকেলে গুলশান লিংক রোড এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ১৫০০ ছিন্নমূল মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। করোনা মহামারীর কালে যুবলীগ দুস্থ মানুষের পাশে থাকবে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে দুস্থদের মাঝে খাবার বিতরণের এই কার্যক্রম চলছে। চট্টগ্রামের বাঁশখালীতে চীন বাংলাদেশ যৌথ বিনিয়োগে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে গতকালের অপ্রীতিকর ঘটনার পর এখন পরিস্থিতি স্বাভাবিক। আগামীকাল থেকে পুরোদমে কাজ শুরু হবে জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। এদিকে দুপুরে নিহত প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নগদ ৩ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ আর জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিগুলো কাজ শুরু করেছে। স্থানীয় জামাত বিএনপির উস্কানিতে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রটিতে অপ্রীতিকর ঘটনা ঘটে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কার্যদিবস পার করল দেশের পুঁজিবাজার। রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০৩টির, কমেছে ১৬৫টির, আর অপরিবর্তিত ছিল ৮০টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৩৩১ পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৬০২,৭৬ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ২১,৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ফেভারিট হিসেবে মাঠে নামবে শিরোপা প্রত্যাশী ম্যান ইউ। এখন পর্যন্ত ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। আর সমান ম্যাচে বার্নলির সংগ্রহ ৩৩ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৭৪ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ম্যান সিটি। বার্নলির বিপক্ষে জয় দিয়ে সিটিজেন্সের সাথে ব্যবধান কমাতে চায় রেড ডেভিলরা। অপরদিকে অঘটন ঘটানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে বার্নলি। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাশকতার মামলায় হেফাজত নেতা মামুনুল গ্রেফতার, কাল তোলা হবে আদালতে। আজও করোনায় শতাধিক মৃত্যু, চালু হলো ১০০০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতাল। সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনেও ঢিলেঢালা, সড়কে যানবাহনের চাপ। ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে নিজের বক্তব্য থেকে সরে আসলেন মির্জা আব্বাস, গণমাধ্যমকে দোষারোপ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।